নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে আমরা দেখতে চলেছি সুধা সন্দেহ করে যেটা বোধহয় কোনো গোডাউন। ঠিক তার চোখ পড়ে যে একটা বক্সের মধ্যে লেখা আছে তেজ বেকারি। তখন বুঝতে পারে এটা তো তেজ বেকারিরই গোডাউন। সুধা মনে মনে ভাবে তেজ বেকারির গোডাউনে এরা এলো কি করে। এদিকে ফন্টে তার দাদাকে বলে, তুই ঠিকই বলছিস রে দাদা, আমার তোর কথাটা শোনার খুব উচিত ছিল। আমি না শুনে খুব বড় ভুল করেছি। সুধারা 3 বোন মিলে আমাকে জব্দ করার চেষ্টা করছিল। কাতলা তখন বলে, এবার দেখ নিজেরাই কেমন জব্দ হয়েছে। সুধা মনে মনে বলতে থাকে, আমাকে আটকে রেখে ভাবছে আমাকে ওরা জব্দ করেছে, কিন্তু ওরা বুঝতে পারছে না যে এটা একটা ট্র্যাপ। আজকে আমি ওদের হাতে হাত করা পড়াবই। সুধা বলে ঠাম্মিকে যখন আমি কথা দিয়েছি তখন আমি এখান থেকে বেরোবই। আমাকে যে করেই হোক ঝিনুককে আমার লোকেশনটা পাঠাতেই হবে। সুধা খুব চেষ্টা করতে থাকে নিজের লোকেশনটা পাঠানোর, কিন্তু হাত তো বাঁধা। চেষ্টা করতে থাকে হাতটা খোলার। মানুষ ইমনকে ফোন করছিল, সেটা তেজ দেখে ফেলে। বলো তুমি কাকে ফোন করছিলে, সত্যি করে বলো। মানুষ চুপ করে থাকে, তারপর সেখান থেকে পালাতে থাকে। ওর পিছনে ধাওয়া করে তেজ আর বিজিত। মানুষ লুকিয়ে থাকে, ওরা অন্যদিকে চলে যায়। মানুষ ভাবে হয়তো ও বেঁচে গেল, কিন্তু যেই মানুষ ওঠে অমনি তেজ পেছন থেকে ধাক্কা মেরে মানুষকে ফেলে দেয়। মানুষকে চড়থাপ্পড় মারতে থাকে তেজ। বলে তেজ বসু মল্লিকের হাত থেকে পালানো অতটা সহজ নয়। তেজ বলে, তোমাকে আমি লাস্ট চান্স দিচ্ছি, বলো যে তুমি কার হয়ে কাজ করছিলে, আর কথায় আমার ওয়াইফের লেখা চিঠিটা তুমি বদলে দিয়েছিলে, উত্তর দাও। ফন্টে বলে, শুনলাম আজকে তেজ বসু মল্লিক নাকি বাড়িতে নেই, শহরের বাইরে গেছে। তাহলে তো এখানে সুধাকে বাঁচাতে আসার কেউ নেই। তো এই সুযোগেই কি তোমার সাথে সুধার বিয়েটা দিয়ে দিই, কি বলো দাদা? এই কথাবার্তা বলতে থাকে ফন্টে। সুধা বলে, ফন্টে দা একদম বাড়াবাড়ি করতে আসবে না, বলে দিলাম। তখন ফন্টে বলে, এখানে তোমাকে বাঁচাতে আসার কেউ নেই সুধারানী, আমি যা বলবো তাই হবে। এদিক ওদিক দেখতে দেখতে সুধা একটা মোমবাতি দেখতে পায়, যেটা ঠাকুরের সামনে জ্বলছে। সুধা প্রার্থনা করতে থাকে, হে গজানন, আমি যে বাড়ি থেকে না বলে বেরিয়েছি, এতক্ষণে তো আমাকে খোঁজাখুঁজিও শুরু করে দিয়েছে। তুমি আমাকে কোনো পথ দেখাও। এদিকে শাশুড়িকে দেখে জ্যোৎস্না চমকে ওঠে। তখন জ্যোৎস্না শাশুড়ি বলে, কি ব্যাপার, শাশুড়িকে দেখে চমকে উঠলে যে? তখন ঠাম্মি বলে, এমা দোলন যে তুমি আসবে জানতাম না তো। তখন দোলন বলে, আজ যে আপনার জন্মদিন, তাই তো আপনাকে এসে এখানে চমকে দিলাম। যে হাতে করে আপনার জন্য কিছু উপহারও নিয়ে এসেছি। সবাই তখন জ্যোৎস্নার শাশুড়িকে আপ্যায়ন করতে থাকে। ঠাম্মির হাতে উপহার তুলে দিয়ে ঠাম্মিকে আর দাদুকে প্রণাম করে জ্যোৎস্নার শাশুড়ি। জ্যোৎস্না তার হাজবেন্ডের উপর চোটপাট করতে থাকে। বলে, এই যে তোমার মা এখানে আসবে তুমি আমাকে বলনি তো আগে। ঠাম্মি জ্যোৎস্নাকে বলে, দিদি ভাই তোমার শাশুড়ি মায়ের জন্য চা মিষ্টি নিয়ে এসো যাও। জ্যোৎস্নার শাশুড়ি মা বলে, থাক না, ওকে আর এত খাটিয়ে লাভ নেই। আপনার নাতনির 1 গ্লাস জল ভরে খাওয়ার অভ্যেস আছে কিনা তা মনে হয় না আমার। নিজের মা বলে, না না, ও কাজ করে। তখন ও শাশুড়ি মা বলে, এখানে কাজ করে নাকি? তার মানে শ্বশুর বাড়িতে কাজ করতে ওর মানে লাগে। ওখানে তো বন্ধ ঘর থেকে বেরাতেও যে আলিশি, বাবারে বাবা, এরকম ভাবে কথা শোনাতে থাকে জ্যোৎস্নাকে তার শাশুড়ি মা। সবাই একটু শুনে অবাকই হয়। জ্যোৎস্নার হাজবেন্ড বলে, তা কেন হবে মা, শরীরটা তো সবসময় ভালো থাকে না। তখন শাশুড়ি মা বলে, হ্যাঁ বিয়ের পর থেকেই তো শুনে আসছি শরীর নাকি ভালো নয়। বিয়ের এত বছরে একটা বাচ্চা কাচ্চাও হলো না, কিসের যে এত অসুখ আমি বাবা বুঝি না। জ্যোৎস্নার এই কথাগুলো শুনে মোটেও ভালো লাগে না, তার সাথে জ্যোৎস্নার বাড়ির লোকেরও খুব একটা ভালো লাগে না। আমরা তো নিজে হাতে সব কাজ করেছি, একা হাতে বাচ্চা কাচ্চা সামলেছি, একটা তো কোনো কাজের লোকও ছিল না। কি বলেন, কি তাই না মাসিমা? ঠাম্মিকে বলে। ঠাম্মি চুপ করে থাকে। এখানে তো দেখে মনে হচ্ছে না যে বৌমার কোনো অসুখ আছে, ওর যত অসুখ শ্বশুর বাড়িতেই। এর বাবা আবার তার মেয়ের ব্যাপারে কিছু বলতে গেলে তার শাশুড়ি মা আবারও চুপ করিয়ে দেয়। বলে, আমি ভেবেছিলাম আপনাদের ঘরের মেয়ে আমার ঘরের লক্ষ্মী হবে দাদা। আর মাসিমা, আপনি তো আমাদের সমাজের শ্রদ্ধেয় একজন মানুষ। আর আমাকে যখন আপনি আপনার নাতনি সম্বন্ধের কথা বললেন, আমি সত্যি এক পায়ে রাজি হয়ে গেলাম। ভেবেছিলাম শ্বশুর বাড়ি গিয়েও নিজেই সব দায়িত্ব সামলে নেব, কিন্তু সে কপাল হলো আর কই। তখন তেজের মা বলে, আপনি ঠিকই বলেছেন দিদি, সত্যিই তো বাড়ির কাজ তো বাড়ির বউকেই করতে হয়। জ্যোৎস্নার মা তার শাশুড়ি মায়ের কাছে জ্যোৎস্নার হয়ে ক্ষমা চাইতে থাকে। ঠাম্মি বলে, আমি কিন্তু আমার নাতনিদের সঠিক শিক্ষাই দিয়েছি দোলন, তাদেরকে লক্ষ্মী হয়ে উঠতেই শিক্ষা দিয়েছি আমি। হ্যাঁ, তবেও অনেকদিন এই বাড়িতে থেকে গেল ঠিকই। তখন দাদু বলে, আসলে সবে সবে তেজের বিয়েটা গেল তো, তাই জন্য সবাই মিলে একটু আনন্দ করছে এই আর কি। আবার শাশুড়ি মা বলে ওঠে জ্যোৎস্নার, আপনাদের তো এত বছর ধরে একটা মেয়েই পছন্দ হচ্ছিল না মেসোমশাই, কি করে বুঝবো বলুন যে হট করে তেজ বাবার বিয়ে দিয়ে দেবেন? ঠাম্মি বলে, আসলে হট করে বউ পেয়ে গেলাম তো, ভালো মেয়ে পেয়ে গেলাম, তাই জন্যই দিয়ে দিলাম আর কি। দাঁড়ান আপনাকে বড় বৌমার সাথে একটু আলাপ করিয়ে দিই। তখনই সুধাকে ডাকতে যায়। এদিকে তো ছোটরা সবাই ভাবতে থাকে এবার কি হবে, কারণ বৌদি তো বাড়িতেই নেই। এদিকে সমুদ্র মন্দিরে এসে ঝিনুক আর বৌদির খোঁজ করছে। বলে, বৌদি তো এখানেই আসতে বলেছিল, কিন্তু কই দেখতে পাচ্ছি না তো। বলে বৌদি বৌদি করে ডাকতে থাকে। ঝিনুক ডাক শুনতে পাচ্ছে, কারণ ঝিনুককে সেখানেই মুখটা বেঁধে এক জায়গায় রেখে দিয়েছে, কিন্তু কথা বলতে পারছে না। ওকে ফোন করে সমুদ্র, কিন্তু ঝিনুক ফোনটা তুলতে পারে না, আর ফোনটা সাইলেন্ট করা আছে। তাই
সমুদ্র ফোনের আওয়াজটাও শুনতে পায় না। ঝিনুক পা দিয়ে আওয়াজ করতে থাকে, সেই আওয়াজ শুনে সমুদ্র ঝিনুককে দেখে ফেলে আর ঝিনুক বলে চিৎকার করে ওঠে। সমুদ্র ঝিনুকের হাত খুলে ফেলে, ঝিনুক কাঁদতে থাকে সমুদ্রকে দেখে। ঝিনুককে বলে, আপনি এখানে এই অবস্থায় কি করে? তখন ঝিনুক সবটা বলে যে দিদিকে ওরা নিয়ে গেছে, বলে যে এই সমস্ত কিছু প্ল্যানটা আমাদেরই ছিল। সমুদ্র তখন বলে, বৌদি কোথায়, কে নিয়ে গেছে? ঝিনুক সবটা বলে সমুদ্রকে। এদিকে দেখা যায় মানুষকে তেজ প্রশ্ন করেই চলেছে, কিন্তু মানুষ এখনো পর্যন্ত উত্তর দেয়নি। মানুষ বলে, আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন। তেজ বলে, তুমি সবটা জানো, তুমি সেদিন আমাকে ধাক্কা দিয়েছিলে আর চিঠিটা বদলে দিয়েছিলে, এবার তুমি বলো যে কার কথায় তুমি এমনটা করেছিলে। মানুষকে বলে, আমার কাছে কিন্তু ভিডিও ফুটেজ আছে, এবার যদি তুমি সত্যি কথাটা না বলো তাহলে কিন্তু এখানে পুলিশ আসবে। একবার পুলিশ এসে যদি তদন্ত শুরু করে তাহলে কিন্তু তোমার চাকরিটাও যাবে, তোমার ভবিষ্যৎটাও যাবে। তেজ বলে, আমি কিন্তু সেটা চাই না, তাই জন্য বলো, যদি নিজের ভালো চাও তাহলে আমাকে সব সত্যিটা খুলে বলো। মানুষ বলে, আমি যা কিছু করেছিলাম টাকার জন্য করেছিলাম, সেই দিন আমি সেই চিঠিটা বদলে দিয়েছিলাম, বদলে অন্য চিঠি আপনাকে দিয়েছিলাম। তেজ এবার প্রশ্ন করে, ওই চিঠিটা তোমাকে বদলাতে কে বলেছিল, কে তোমাকে টাকা দিয়েছিল, উত্তর দাও। মানুষ উত্তর না দিলে বিজিৎ মানুষের পকেট থেকে ফোনটা বের করে, বলে যে এখান থেকেই সব উত্তরটা পাওয়া যাবে। বিজিৎ কল লিস্টে ইমনের নামটা দেখে ফেলে, তেজকেও দেখায়। তেজ অবাক হয়ে যায়। দেখা যায় ফন্টে দুটো বরমালা নিয়ে এসে হাজির, সঙ্গে সিঁদুরও নিয়ে এসছে। বলে, বিয়েটা তাহলে এখানেই হয়ে যাক, কি বলিস? সুধা মনে মনে বলতে থাকে, সুধা বেঁচে থাকতে এই বিয়ে কোনোদিনও হবে না, আর যদি জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে ফন্টেদা আর কাতলাদার কপালে খুব দুঃখ আছে। এদিকে সুধা একটু একটু করে তার চেয়ারটাকে এগিয়ে নিয়ে যায় সেই মোমবাতিটার দিকে। সুধা চেষ্টা করার ফলে মোমবাতিটা হাতে পেয়ে যায় আর মোমবাতির আগুন দিয়ে দড়িটা কেটে ফেলে। সুধা ওদিকে দড়ি খুলে ফেলেছে। এদিকে কাতলা আর ফন্টে তো সেই বিয়ে নিয়ে আলোচনা করেই চলেছে। কাতলা বলে, যা তুই গিয়ে বিয়ের আয়োজন কর, আজ থেকে সুধা শুধু আমার হবে। এদিকে কাতলা যেই পেছন ঘুরে দেখে সুধা নেই, ফন্টেও দেখে পেছনে সুধা নেই, বলে কোথায় গেল। আবার পেছন ঘুরতেই দেখে লক্ষ্মী গণেশ হাতে নিয়ে রুদ্র মূর্তি ধরে দাঁড়িয়ে আছে সুধা। কাতলা বলে, হাতে লক্ষ্মী গণেশের মূর্তি ধরে থাকলে কি হবে, কি ভাবছো ঠাকুর তোমাকে বাঁচাবে? সুধা বলে, ঠাকুরের গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কাতলা সুধাকে বলে, তুমি কি করতে চাইছো সুধা? সুধা তখন বলে, আমি কি করতে পারি তোমরা এবার সেটা বুঝবে। দেখে তো মনে হচ্ছে কাতলার ফন্টে উল্টো সুধাকে দেখে ভয় পেয়ে আছে। মোমবাতির আগুনটা হাতে নেয় সুধা আর ওখানে একটা পড়ে থাকা বস্তার মধ্যে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে কাতলা আর ফন্টে ভয় পেয়ে যায়। সুধা বলে, কি ভেবেছিলে মিস্টার বসু মল্লিক নেই বলে সুধা নিজেকে রক্ষা করতে পারবে না? ভুলে যেও না, সুধা আচার্য বাড়ির মেয়ে আর বসু মল্লিক বাড়ির বউ। আমাকে আন্ডার এস্টিমেট করার যে ভুল তোমরা করেছো তার শাস্তি তোমাদেরকে পেতেই হবে। সুধা বলে। ফন্টে বলে, তুমি একা কি করবে সুধা? সুধা তখন বলে, তোমরা যে অন্যায় করেছো তার শাস্তি তোমাদেরকে পেতেই হবে আর তোমরা এবার সেটাই পাবে, আর মেয়েরা সব করতে পারে এটা তোমরা এবার বুঝবে। ফন্টে বলে, দাদা পালা, এই মেয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তখন সুধা বলে, পালিয়ে তোমরা যাবে কোথায়? পুলিশ তোমাদের খুঁজছে, তোমাদের পালানোর আর কোনো পথ নেই। ফন্টেকে বলে কাতলা, আগে জল নিয়ে আয়, আগুনটা নিভা, এই গোডাউনের একটাও মাল নষ্ট হলে কিন্তু আমাদের কপালে শাস্তি আছে। ফন্টে চলে যায় জল আনতে। ওদিকে সুধা মনে মনে ভাবে, এতক্ষণে তো ঝিনুকের এসে যাওয়ার কথা, ঝিনুক এখনো আসছে না কেন? এদিকে ঝিনুক সমুদ্রকে স্কুটিতে বসিয়ে আনছে। সমুদ্র বলে, আমরা দিদির লোকেশন বৌদির লোকেশন পাবো কোত্থেকে? ঝিনুক বলে, জামাইবাবু দিদিকে যে স্মার্ট ওয়াচটা দিয়েছিল তার মাধ্যম দিয়ে আমরা দিদির লোকেশনটা খুঁজে পাবো। সমুদ্র দেখে যে বৌদি লোকেশনটা শেয়ার করেছে। সমুদ্র বলে, আপনারা ছোটবেলায় কি খেতেন বলুন তো? আপনাদের আচার্য বাড়ির মেয়েদের তো মাথায় দেখছি দারুণ বুদ্ধি। এই কথা বলতে বলতে এগিয়ে চলে সমুদ্র আর ঝিনুক। ঝিনুক বলে, এটা কোনো মজা করার সময় নয় সমুদ্র, আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। এদিকে তেজ মানুষকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো, ইমন ম্যাডাম তোমাকে টাকা দিয়েছিল তাই না? করে থাকলে কিন্তু পুলিশের হাতে দিয়ে দেবো। মানুষ ভয় পেয়ে যায়, বলে, না স্যার, আমি গরিব স্যার, আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না, আমি যা করেছি আমার চাকরি বাঁচানোর জন্যই করেছি। ইমন ম্যাডামের কথাতেই আমি ওই চিঠিটা পাল্টে দিয়েছি। তেজ শুনে অবাক হয়ে যায়, সঙ্গে বিজিত। তেজ রেগে যায়, বলে, জানো তুমি কত বড় অন্যায় করেছো? তোমার জন্য আজ এখনো পর্যন্ত আমি সুধাকে ভুল বুঝছিলাম। বলে, ছেড়ে দিন জামাইবাবু, ও গরিব মানুষ, টাকার জন্য করেছে, আসল কালপিট তো হচ্ছে ওই ইমন ম্যাডাম। আমি তো এটাই বুঝতে পারি না যে ইমন ম্যাডামের কি শত্রুতা সুধার সাথে, আমি এর আগেও দেখেছি বারবার সুধাকে অপদস্থ করতে। বিজিত বলে। তেজ মনে মনে ভাবতে থাকে, আর কেউ না জানলেও আমি জানি যে সুধার সঙ্গে ইমনের কি শত্রুতা আছে। এবার ইমনকে শাস্তি আমি দেব, এমন শাস্তি দেব যে ও সারা জীবন মনে রাখবে। তেজ বলে। ফন্টে এসে আগুনটা নিভিয়ে দেয়, সঙ্গে আরো দলবল নিয়ে আসে ফন্টে আর সুধাকে বলে, এবার তোমাকে কে বাঁচাবে সুধা? সুধার দিকে একটু একটু করে এগিয়ে যায় বাকি ছেলেরা। সুধা বলে, আমাকে কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, তোমরা যে ভুল করেছো তার শাস্তি তোমরা পাবেই। ফন্টে বলে, আমাদেরকে পুলিশের হাতে তুলে দেবে তাই তো? কিন্তু এখান থেকে বেরোবে কি করে? কাতলা বলে। সুধা মনে মনে বলতে থাকে, ঝিনুক তুই কোথায়? হে গজানন, তুমি এখন আমার ভরসা, মনে মনে বলতে থাকে সুধা। এদিকে তেজ ভাবতে থাকে, আমাকে সুধাকে ফোন করতেই হবে, ওনার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। সুধাকে ফোন করতে থাকে, কিন্তু সুধা ফোনটা তোলে না। সুধা বলতেই থাকে, তোমরা যা অন্যায় করেছো তার শাস্তি তোমরা পাবেই। কাতলা বলে, কে বাঁচাতে আসবে তোমাকে এখানে?
সুধা। তখন দেখা যায় ঝিনুক চলে আসে সেখানে। ঝিনুক বলে, আজ তুই নয় দিদি, আজ ওদের আমি একাই শাস্তি দেব। সুধা হাসতে থাকে। সমুদ্রও চলে আসে। ফন্টে তার ছেলেদের এক এক করে পাঠাতে থাকে আর ঝিনুক সবার সাথে লড়তে থাকে। সুধা বলতে থাকে, মার ঝিনুক মার, কাউকে ছাড়বি না। সমুদ্র ওদিকে দাঁড়িয়ে থাকে। ফন্টে আর কাতলার গুন্ডা সমুদ্রকে মারতে গেলে সমুদ্র মারতে পারে না, উল্টো মার খায় আর সমুদ্রকে বাঁচায় ঝিনুক। সমুদ্র ঝিনুককে লড়তে দেখে অবাক হয়ে যায়। ঝিনুক বলে, কি করছেন আপনি? সমুদ্র বলে, আপনাকে সাহায্য। বলে, আমাকে সাহায্য করতে গিয়ে তো আপনি নিজেই মার খাচ্ছেন। কে বলেছে আমাকে সাহায্য করতে আপনাকে? সমুদ্র বলে, তাহলে আমি কি করব? ঝিনুক বলে, যান, চুপচাপ গিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকুন। সমুদ্র তাই করে। ঝিনুক সব গুন্ডাকে মারার পর ফন্টেকেও মারতে থাকে আর বলে, আজকে তোদের কাউকে ছাড়বো। এরপরে কাতলা রিভলভার বের করে। সেটা দেখে তো সুধা খুব ভয় পেয়ে যায়। কাতলা বলে, আজ তোমাদের কাউকে ছাড়বো না। তখন পুলিশ কাতলার হাতে গুলি করে বন্দুকটা ফেলে দেয়। পুলিশ চলে আসে সেখানে। কাতলা আর ফন্টেকে ধরে নিয়ে যায়। ঝিনুক সুধার সামনে এসে বলে, সারপ্রাইজ। তখন সুধা হাসতে থাকে আর মনে মনে বলে যে, আমি আপনার দোষীদের শাস্তি দিতে পেরেছি মিস্টার বসু মল্লিক। আর মনে মনে খুব খুশি হয়। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে শুভ বিবাহের এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।